আগস্টে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে 10 সুবিধা। জনপ্রত্যাশা বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান, দাবি উপদেষ্টার। গণভোটের রায় মেনে না নেয়া বিশ্বাসঘাতকতা বলছে জামায়াত। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রত্যয় বিএনপির। 8 দিনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ মহল থেকে, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলা, 3 দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের, নিন্দা জাতিসংঘের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ। আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। নতুন এই কার্ডের আওতায় 10টি বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগামী মাসের মধ্যে সরকারের প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। এই কার্ড চালুর মূল উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠকে রাজধানীতে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বায়ু দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মাত্র 150 দিনে সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই পথ চলাই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দুর্নীতি প্রতিরোধ ও সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম সম্পূর্ণ পূর্ণ স্বাধীনভাবে চলছে। কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা একটা অপসাংবাদিকতা। আমরা বিএনপি সরকার সংবাদ স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়াই তাদের সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া, চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যানও দেন ডক্টর মাহাদি আমিন।
বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আপনারা জানেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বিগত 5 মাসে আমরা দেখেছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 2024 সালের 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসে এক বিভীষিকাময় এবং রক্তস্নাত দিন। কমপ্লিট শাটডাউন রুখতে সেদিন ঢাকাসহ সারা দেশে নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা। মুগ্ধ ফাইয়াজ সহ সারা দেশে প্রাণ যায় অনেকের। নিজেদের নৃশংসতা আড়াল করতে ওই রাতেই পুরো দেশকে ইন্টারনেটহীন ডিজিটাল ব্ল্যাকআউটে নিমজ্জিত করে ফ্যাসিস্ট শাসক। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া বাহিনীর হত্যা গ্রেফতারের প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে বাংলাদেশ। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহাসড়কে অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। প্রখর রোদ উপেক্ষা করে রাজপথে নামে হাজারো তরুণ। বেলা বাড়ার সাথে সাথেই শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে আবারও চড়াও হয় বিভিন্ন বাহিনী। উত্তরা ও রামপুরা বাড্ডা এলাকায় পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একযোগে হামলা চালালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধানমন্ডির রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ সহ একের পর এক তাজা প্রাণ লুটিয়ে পড়তে থাকে রাজপথে। রাজধানী সহ সারা দেশে অন্তত 30 থেকে 40 জনের বেশি মানুষ গুলিতে নিহত হন, যাদের মধ্যে একটা বড় অংশই ছিল স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ। বিকেলের দিকে সংঘাত চরম আকার ধারণ করে রামপুরা ও যাত্রাবাড়ি এলাকায়। বিটিভি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাত 9টার পর সারা দেশে সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ব্রডব্যান্ড লাইনও কেটে দেয়। পুরো বাংলাদেশ প্রবেশ করে এক নজিরবিহীন ডিজিটাল ব্ল্যাকআউটে। যাদিকে অন্ধকারে রেখে খুন পিপাসা মেটাতে আরো বেপরোয়া হয়ে ওঠে স্বৈরাচার সরকার। ঝরতে থাকে একের পর এক তরুণ প্রাণ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। গণভোটের গণরায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে আরেকটি গণঅভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে। বরিশালে 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। বরিশাল শহরের হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আগে থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরে সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। গণভোটের রায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের দাবিতে প্রতিটি বিভাগে ধারাবাহিক সমাবেশ করছে 11 দলীয় জোট। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গুম, খুন আর মামলার হয়রানি নির্যাতনের পর জুলাই এসেছে, এমনটা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই গণতন্ত্র এবং তারেক রহমান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এক্স জেসিডি ফোরাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া
আমাদের প্রতি অনুগ্রহ, সেটা সফলতা আমরা 5ই আগস্টের মাধ্যমে আমরা অর্জন করেছি। বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে বিএনপি, জামায়াত ও এনসিপির সবাই নির্যাতিত। ঐক্যবদ্ধ থেকেই সফলতা এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সকলকেই এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছি। আমরা কেউ এককভাবে কৃতিত্ব দাবি করতে পারি না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা অনেকেই স্পষ্টভাবে বলে দিয়েছি, জাতিকে বিভ্রান্ত করবার কোনো সুযোগ নেই। বিএনপি সকলের আগে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করবে এবং বাস্তবায়ন করবে। মন্ত্রী বলেন, 18 বছর গণতন্ত্রের জন্য রক্তাক্ত সংগ্রামে ছিল বিএনপি। সরকারের দায়িত্ব আছে। শহনুর রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রোগীদের চিকিৎসা সেবা, দেশি বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং জনস্বার্থের কথা বিবেচনায় রেখে হাসপাতালটি ফের চালুর কথা আলোচনায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বলছে, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে উচ্চ মহল থেকে। এদিকে পুরো দমে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে আদ্দিন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। এরপর বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এই ঘটনায় অনিশ্চয়তায় পড়েন প্রায় 3 শতাধিক বিদেশি শিক্ষার্থী। সমাধান চান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে। ঘটনার পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। এখন বদলাতে শুরু করেছে পরিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য মতে আলোচনায় রয়েছে ভবনের কাঠামোগত সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রুটিগুলো স্থায়ীভাবে দূর করার মতো বিষয়। ইন্সপেকশনের ব্যাপারে যেগুলো মেনলি বিল্ডিং কোড, কনস্ট্রাকশন, যেখানে বাচ্চাগুলো মারা গেছিল সেসব জায়গার পরিবেশ, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, তাদের কিছু গাইডলাইন ছিল, ইনস্ট্রাকশন ছিল, এই সব কিছু মিলাই আর কি। বলা হচ্ছে হাসপাতালটি আবারও চালু হতে পারে, তবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে। তারা রেনোভেশনের কাজ করতেছে, মন্ত্রণালয় তারা জানাচ্ছে, ডিজিকে জানাচ্ছে। এই পর্যন্তই আমি জিনিসগুলো জানি। তারা আপ টু দা মার্ক সবকিছু যদি অ্যাচিভ করে, এটা তো হবে একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে প্রশ্ন হলো, দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে কি প্রতিষ্ঠানটি আবার চালু হবে, নাকি কঠোর নজরদারির মাধ্যমে একদিকে চিকিৎসা সেবা, অন্যদিকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার? আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দোষীর শাস্তি নিশ্চিত করা এবং যে কারণে দোষগুলো, অবহেলাগুলো সংগঠিত হয়েছে সেই কারণটা দূর করা। অতএব সেই কারণটা যখন আদ্দিন হাসপাতাল দূর করতে সমর্থ হবে, নিঃসন্দেহে সেটি খুলে দেওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় বাতিল শব্দটি ব্যবহার না করে লাইসেন্স স্থগিত ব্যবহার করলে যথার্থ হবে। একদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা। এই ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ কি নিতে পারবে স্বাস্থ্যসেবা বিভাগ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 7ম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণ গেছে অন্তত 3 জনের। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা করেছে তেহরান। পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানের আকাশ সীমায় আঘাত হানতে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার থেকে গর্জে উঠল অত্যাধুনিক F-35B ফাইটার জেট। টানা 7ম রাতেও আঘাত হানল দেশটির বুশেহার, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের সামরিক বেসামরিক স্থাপনায়। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী নেতা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। 2 থেকে 3 দিন মার্কিন হামলা চললে ইরান পূর্ণমাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাবে। কোনো সীমান্ত ইরানের পাল্টা অভিযানের বাইরে থাকবে না।
এদিকে বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোর উপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। চলমান সংঘর্ষে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো। ইরানের হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহুর স্থান হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে নেতানিয়াহুর। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।